আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিজ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দাখিল গাম্বিয়ার, জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গভীর নিম্নচাপের বৃষ্টি অব্যাহত, কাল থেকে স্বাভাবিক হতে শুরু করবে আবহাওয়া, এখনই শীত না নামার আভাস। কয়েকটি পণ্যের দাম কিছুটা কমলেও বৈরী আবহাওয়ায় বাজারে ক্রেতা কম, বিক্রি না জমায় হতাশ দোকানদাররা। গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা শুরু হবে শিগগির। বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই গবেষণাকে সাহসী উদ্যোগ বলেছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলার সাক্ষ্য প্রমাণ আন্তর্জাতিক বিচারিক আদালতে দাখিল করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। রাখাইন অঞ্চলে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে অগণিত রোহিঙ্গার প্রাণহানি, শিশু হত্যা, বাড়িঘরে আগুন লাগিয়ে উচ্ছেদ এবং নারী ধর্ষণ ও নির্যাতনের অসংখ্য প্রমাণাদি উপস্থাপন করেছেন গাম্বিয়ার আইনমন্ত্রী আবু বকর দাম্বাওদো। অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীকে উৎখাত করেছে বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের সামরিক ও বেসামরিক বাসিন্দারা। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দেশটির শীর্ষ নেত্রী অং সান সুচিকেই দায়ী করেন তিনি। 2017 সালের এই গণহত্যার সাথে রুয়ান্ডার গণহত্যার তুলনা করেন আবু বকর। 1994 সালে হওয়া রুয়ান্ডার ওই গণহত্যায় অন্তত 8 লাখ মানুষ নিহত হয়। গেল জানুয়ারিতে রাখাইনে থাকা রোহিঙ্গাদের সুরক্ষা দিতে মিয়ানমারকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আদেশ দেয় নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচারিক আদালত। এদিকে রোহিঙ্গা সংকটের মতো অমীমাংসিত ইস্যুতে জাতিসংঘকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার দেয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব এখনও দারিদ্র্য, ক্ষুধা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা, জলবায়ু সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে সমন্বিত চেষ্টা ও বৃহত্তর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন। করোনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চলতি বছরের শুরু থেকে সারা বিশ্বকে বিধ্বস্ত ও বিপর্যস্ত করে তুলেছে করোনা ভাইরাস। এমনকি ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা, অর্থনীতি এবং রপ্তানি আয়ের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। সমন্বিতভাবে কাজ করলে এই মহামারী থেকে রক্ষা সম্ভব বলেও মত দেন প্রধানমন্ত্রী। 75 বছরে জাতিসংঘের নানামুখী অর্জনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে বিশ্বব্যাপী শান্তি ও সুরক্ষা বজায় রাখার প্রয়াসে শান্তি রক্ষা মিশনে অন্যতম এখন বাংলাদেশ। শান্তিপূর্ণ, টেকসই, ন্যায় বিচারের বিশ্ব গঠনে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি নিম্নচাপের রূপ নেয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে 4 নম্বরের পরিবর্তে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে ভোর থেকেই সারা দেশে আকাশ মেঘাচ্ছন্ন। থেমে থেমে হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বর্ষণও হচ্ছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই যাদের পথে নামতে হয়েছে তারা পড়েন বিপাকে। বাস টাস পাওয়া যাচ্ছে না, মানে টোটালটাই একবারে গোসল করে নিয়েছি। আমার বাসা থেকে আসলে বৃষ্টি এতটা হচ্ছে এটা বোঝাও যায় না, কিন্তু বাসা থেকে বের হয়েই দেখি এমন বৃষ্টি হচ্ছে, আসলে আমার দুর্ভাগ্য করে আমার ছাতাটাও ভাঙে আর কি। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার দিনভর বৃষ্টিপাত হবে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এখন যে নিম্নচাপটি হয়েছে এটি ঘূর্ণিঝড়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। 36 ঘন্টা সময় এই নিম্নচাপের প্রভাবে সারা দেশেই আসলে ভারী থেকে অতি ভারী বর্ষণ, বজ্রপাত এগুলো ঘটবে এবং এরপরে ধীরে ধীরে এর প্রভাব কমে যাবে এবং বৃষ্টিপাতও কমে যাবে। তবে সহসাই শীত নামছে না, বরং নিম্নচাপ পরবর্তী সময়ে তাপমাত্রা ওঠানামা করবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একেবারে শীতকালীন আবহাওয়া হবে না,
মানে শীতকালে আমরা যে তাপমাত্রাটা অনুভব করি সেটি হবে না। 15ই নভেম্বর পর্যন্ত তাপমাত্রার উঠানামা থাকবে, কখনো কখনো গরম মনে হবে, কখনো কখনো ঠান্ডা মনে হবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। টানা বৃষ্টিতে মোংলা উপকূলীয় এলাকায় তলিয়ে গেছে মাছের ঘের। উপকূলীয় এলাকায় বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। সাপ্তাহিক ছুটির সাথে বৃষ্টি যুক্ত হওয়ায় রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি ছিল কম। বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস কাজে বিঘ্ন ঘটেছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা বন্দরে 4 নম্বরের পরিবর্তে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। 2 দিনের টানা বৃষ্টিতে মোংলা উপকূলীয় এলাকায় মৎস্য ঘেরগুলো তলিয়ে গেছে, এতে ক্ষতির মুখে পড়েছে চাষিরা। এছাড়া মোংলা রাস্তাঘাটে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। রাইতের 1টা হইতে বর্ষা শুরু হয়েছে, ঘের পাতারি রাস্তাঘাট সব তলায় গেছে। পিছনে যে রাস্তাটা, ওই রাস্তাটা পুরো বাড়ির তলায় গেছে, মানুষের ঘরে ঘরে পানি উঠছে। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রোডে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। দেখানো হয়েছে 2 নম্বর বিপদ সংকেত। এদিকে বৈরী আবহাওয়া ও নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত থাকায় বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছে নদীপথের অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। অন্যদিকে পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ উপকূলীয় এলাকায় বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। এতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট বাড়তে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক। বৃষ্টির প্রভাবে বাজারে কমতে শুরু করেছে বেশিরভাগ পণ্যের দাম। বিশেষ করে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় আলু, পেঁয়াজ সহ অনেক সবজির দাম গত সপ্তাহের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। তবে বেশ কিছুদিন ধরে দর নাগালের বাইরে চলে যাওয়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের। টানা বৃষ্টিতে শুক্রবার বন্ধের দিনেও অনেকটাই ভিন্ন চেহারায় দেশের বৃহত্তম পাইকারি বাজার। ক্রেতা সাধারণের দেখা না পাওয়ায় কমেছে অধিকাংশ নিত্যপণ্যের দর। বিশেষ করে আলু ও পেঁয়াজের বাজারে কমেছে উত্তাপ। গত সপ্তাহেও 80 থেকে 82 টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ মিলছে 72 থেকে 76 টাকা কেজিতে। একটু কমছি, একটু কম পাইছি, 2-4-5 টাকা কম পাইছি, ওইভাবে তো কম নাই। দেশি পাবনা যেটা সেটা আপনার 75 থেকে 76 টাকা কেজি, আর ফরিদপুর হাইব্রিড যেটা সেটা 72 থেকে 73 টাকা। যে আলুর দাম নিয়ে হইচই সেটিও কমেছে আগের চেয়ে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, তবে সেটি খুচরা বাজারে গিয়ে বাড়ছে আরেক দফা দাম। আসলে আমরা তো হিমশিম খাচ্ছি আর কি, যারা সাধারণ ইনকাম করে তাদের জন্য খুবই কষ্ট করে চলা। সরকার রেট দিয়েছিল 30 টাকা কেজি, আমরা 30 টাকা পাইছি, আমরা 35 টাকা বিক্রি করতেছি খুচরা। এদিকে শাকসবজির দামও পড়তির দিকে, তবে আগে থেকে বাড়তে থাকা চড়া দামেই কিনতে হচ্ছে সবাইকে। বিশেষ করে ঝাল যেন কমছেই না কাঁচামরিচের। 100 টাকা, 80 টাকা, 40 টাকা, 60 টাকা নিচে কোনো তরকারি নেই। 7 থেকে 15 দিন ধরে দেখছি যে সবজি বাজারের দাম চড়া। এই সপ্তাহে বাজার একটু কমই যাচ্ছে বাজার। কারণ হচ্ছে ফসল হয়তো আমদানি হইতেছে, আবার বেচা কেনা একটু কম হইতেছে, এটার লেগে। আলু পেঁয়াজ যখন দাম কমে গেছে স্যার, আলুর কেজি 35, আর কত হস্তা খাইবেন স্যার? বহুত খাইছেন হস্তা। নানা অজুহাতে নিজ পণ্যের দাম বাড়ালেও অন্যের বিক্রি করা পণ্যের দাম বাড়ায় আবার অখুশি ওই ব্যবসায়ী। শুধু পেঁয়াজ নিয়ে পড়ে থাকলে তো হবে না। আপনি দেখেন বাংলাদেশের অবস্থা, দেখেন পেঁয়াজ, আলু, আদা, রসুন, ইভেন শীতের সবজিগুলা, যাবতীয় সব কিছু আপনার কোনটার দামটা ঠিক আছে, কোনটা ঠিক নেই। সাধারণ মানুষ চান একটা স্থিতিশীল বাজার পরিস্থিতি। চলমান আবহাওয়া পরিস্থিতিতে কখন যে রোদ উঠবে আর কখন নামবে বৃষ্টি জানে না কেউই। ঠিক তেমনি পর্যাপ্ত বাজার ব্যবস্থাপনার অভাবে প্রায় প্রতি বছরই কোনো না কোনো নিত্যপণ্যের বাজারে তৈরি হয় চরম অরাজকতা, আর এর ফলে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নেয় একটি অসাধু ব্যবসায়ী গোষ্ঠী, আর ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাজারে সিন্ডিকেট আছে, তবে সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ না। শুক্রবার ধানমন্ডিতে দলের সভানেত্রী কার্যালয়ে সহযোগী সংগঠনগুলো নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, সবসময় বিএনপি নেতারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ধর্ষণ, নারী নির্যাতনের সাথে জড়িতদেরকে ছাড় দেওয়া হয়নি। করোনার কারণে পারিবারিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় বেড়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। গণতন্ত্রের নামে ছিনিমিনি খেলে লাভ নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজনৈতিক দলে নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের অবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার জাফরুল্লাহ বলেন, প্রকৃত গণতন্ত্র ছাড়া মুক্তির কোনো পথ নেই। অভিযোগ করেন, বাকশাল ভিন্ন নামে প্রতিষ্ঠিত হতে চলেছে। তার মতে, ফাঁসি দিয়ে অপরাধ কমানো যায় না, যার প্রমাণ ধর্ষণ আইনের সংশোধন। দাবি করেন, দেশে নারী নির্যাতন কমেনি, বরং বেড়েছে। মানুষের অধিকার আদায় ঐক্যবদ্ধ হতে বিরোধী দলগুলো ব্যর্থ বলে মন্তব্য তার। বাস্তব পরিস্থিতি ও মানুষের দুর্ভোগ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাস্তায় নামার আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। প্রতিকূল আবহাওয়ার মাঝেই ঢাকা 18 আসনের উপনির্বাচনে শুক্রবার প্রথম দিনে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। অপরদিকে নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা 18 আসন। এই আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। বাদ জুমা উত্তরখান মাজার প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীরা। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একত্র কাজ করে জননেত্রী শেখ হাসিনার যে আমানত, আমাদের যে নৌকা, এর বিজয় সুনিশ্চিত করতে হবে সকলকে নিয়ে। গুড়ি বৃষ্টির মাঝেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৪৫ নম্বর ওয়ার্ডের অলি গলিতে নৌকার পক্ষে ভোট চান আওয়ামী লীগ প্রার্থী। এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে উত্তরার 7 নম্বর সেক্টরের 1 নম্বর সড়কের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়ে প্রচারণা শুরু করেন বিএনপি দলীয় প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও ধানের শীষের পক্ষে ভোট চান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর প্রচারণায় যোগ দেন। জনগণের অধিকার আদায়ের শেষ দিন পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার কথা জানান বিএনপির প্রার্থী। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবার আহ্বানও জানান তিনি। আজকে আপনারা দেখেন মানুষ ভোট দেওয়ার জন্য কিভাবে মুখিয়ে আছে, দীর্ঘদিন ভোট দিতে পারে না। সেই জন্য মানুষ চায় আগামী 12 তারিখ ভোট দিয়ে নির্বাচিত করবে ধানের শীষকে, বেগম খালেদা জিয়ার প্রার্থীকে। আগামী 12ই নভেম্বর ঢাকা 18 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। নড়াইলে তুলারামপুরে নিজ বাড়িতে খুন হলেন বেসরকারি একটি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। পুলিশ জানায়, গত রাতে তুলারামপুরের বেনাহাটি গ্রামে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার রায়কে। নিহত অরুণ কুমার রায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রানী পাঠকের স্বামী। স্থানীয়রা জানায়, বেনাহাটি গ্রামে একা থাকতেন অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার রায়। চাকরির সুবাদে তার স্ত্রী প্রকৌশলী ছেলে এবং ডাক্তার মেয়ে অন্য জায়গায় থাকেন। গতকাল সারাদিন স্বামী অরুণ রায়ের কোনো খবর না পেয়ে সন্ধ্যার পর স্ত্রী নিভা রানী পাঠক ও ছেলে ইন্দ্রজিৎ রায় বেনাহাটির বাড়িতে যায়। মই বেয়ে দোতলা ভবনে উঠে দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় অরুণ রায়ের গলা কাটার লাশ দেখে পুলিশে খবর দেন তারা। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি ইলিয়াস হোসেন। করোনা মহামারী মোকাবেলায় বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় জায়গা পেয়েছে বিভিন্ন দেশের 198টি ক্যান্ডিডেট। তালিকায় আছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের উদ্যোগও। এরই মধ্যে অ্যানিমাল পর্যায়ে ভ্যাকসিনের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে দেশীয় প্রতিষ্ঠানটি। এখন মানবদেহে ভ্যাকসিন ট্রায়ালের জন্য প্রস্তুত তারা। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার এই সাহসী উদ্যোগ ইতিবাচক। তবে উদ্যোগ সফল হবে না বিফলে যাবে সেটি সময়ই বলে দিবে। করোনা ভাইরাস মহামারী থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে বিশ্ব। চলছে বিজ্ঞানের গবেষণার সাথে ভাইরাসের লড়াই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যান্ডস্কেপ ডকুমেন্টে ক্লিনিক্যাল ইভালুয়েশনের তালিকায় মোট 42টি এবং প্রি ক্লিনিক্যাল ইভালুয়েশনের তালিকায় 156টি ভ্যাকসিনের নাম রয়েছে। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করা 3টি ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আসলে 3টা ক্যান্ডিডেট নিয়ে কাজ শুরু করেছিলাম। অ্যানিমেলের যে ডেটা আমরা পেয়েছি সেই ডাটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ইনভিট্রো সেল মানে অ্যানিমেলের বাইরে ভাইরাসগুলোকে অ্যান্টিবডি নিউট্রালাইজ করতে পারছে, এবং আমরা যেটা করেছি অ্যানিমেলের মধ্যে আমরা ভাইরাসটাকে নেসাল স্প্রের মাধ্যমে ইনজেক্ট করেছি এবং তার লাংয়ের মধ্যে এই অ্যান্টিবডিগুলা ওই ভাইরাসটাকে প্রিভেন্ট করতে পারছে কিনা সেটাও আমরা করে আমরা আমাদের ডাটা প্রকাশ করেছি। তো অ্যানিমেল পর্যন্ত যতটুকু ডাটা এ ব্যাপারে আমরা যথেষ্ট কনফিডেন্ট বলেই কিন্তু আমরা পরবর্তী স্টেপে হিউম্যান ট্রায়ালের দিকে যেতে চাচ্ছি। এনিমেল পর্যায়ে ভ্যাকসিন ট্রায়ালের ফল ইতিবাচক, তাই গ্লোব বায়োটেকের বিজ্ঞানীরা এখন মানবদেহে ভ্যাকসিন প্রয়োগ ও কার্যকারিতা নিরীক্ষা করতে চান। সিআরওর সাথে আমাদের একটা MOU সাইন হয়েছে এবং আমাদের সিআরও কিন্তু আন্তর্জাতিক একটা মানের একটা প্রতিষ্ঠান ICGRP। হ্যাঁ, তো ওনাদের সব ধরনের সক্ষমতা আছে। ভ্যাকসিন ডেভেলপমেন্টের দরকার হয়েছে দক্ষ জনবল, সেটাও আমাদের আছে। দরকার হয়েছে আমাদের একটা হাইটেক ফ্যাসিলিটি, সেটাও কিন্তু আমাদের আছে। বিশেষজ্ঞরা বলছেন একটি কার্যকর ভ্যাকসিন পেতে অনেক সময়ের দরকার। দীর্ঘ ট্রায়ালের মধ্য দিয়ে নিরাপদ ভ্যাকসিন বাজারে আসে। বাংলাদেশ বিশ্বে অনেক এগিয়েছে, দেশীয় প্রতিষ্ঠানের ভ্যাকসিন তৈরির চেষ্টা সেটিরই প্রমাণ। এটা খুবই একটা যে বাংলাদেশে একটি কোম্পানি ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করেছে, তারা অ্যানিমেল লেভেল শেষ করেছে, অ্যানিমেল লেভেলের ডাটাটা তারা বায়ো আর্কাইভে জমা দিয়েছেন। সেখানে বিভিন্ন বিজ্ঞানীরা মন্তব্য করেছেন, আমরাও সেটা পড়েছি। আমরাও মনে করি যে হ্যাঁ, তারা যেইটুকু লেখা গবেষণা, সেই গবেষণার যে পদ্ধতি তারা বলেছেন এবং সেখানে যে ফলাফল তারা বলেছেন, এটা আশাব্যঞ্জক। এটা থেকে একটা মানবদেহে ট্রায়াল হতে পারে। আমি এই দেশের একজন বিজ্ঞানী হিসেবে অবশ্যই যারা এই সাহসটি দেখিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এটাকে ঘিরে যে উচ্ছ্বাস এবং যেই ধরনের শব্দ প্রয়োগ করে এটাকে মানুষের সামনে জানানো হচ্ছে, সেখানে আমি মনে করি যে অবশ্যই বিজ্ঞানের বাইরে যে অনেক কাজ করা হচ্ছে। বিশ্বে করোনার ভ্যাকসিন গবেষণায় 40টি আছে হিউম্যান ট্রায়াল পর্যায়ে, এর মধ্যে 10টি আছে তৃতীয় ধাপে, অন্য সব উদ্যোগ রয়েছে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 5761 জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল একদিনে মৃতের মধ্যে পুরুষ 13 এবং নারী 1 জন। নতুন 14,119টি নমুনা পরীক্ষায় 1586 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 3,96,413 জন। গত একদিনে নতুন 1533 জন সহ মোট সুস্থ হয়েছে 3,12,065 জন। মৃত্যুর হার 1.45, শনাক্তের হার 11.23, সুস্থতার হার 78.72%। নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের। শুক্রবার বিকেলে ফুটবলাররা রিপোর্ট করেছেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের কাছে। প্রথম দিনে 14 জন খেলোয়াড় করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে হোটেল ফর্সের ক্যাম্পে আসেন, বাকিরা করোনা রিপোর্ট নিয়ে ক্যাম্পে যোগ দেবেন। প্রাথমিকভাবে 36 জন ফুটবলারকে ডাকা হলেও বসুন্ধরা কিংসের 14 জন খেলোয়াড় যোগ দেননি। আগামী 27 অক্টোবর যোগ দেবেন তপু বিশ্বনাথরা। শনিবার শুরু হবে ফুটবলারদের ফিটনেস পরীক্ষা। আগামী 28 অক্টোবর প্রধান কোচ জেমি ডেল লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দাখিল গাম্বিয়ার। জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গভীর নিম্নচাপে বৃষ্টি অব্যাহত, কাল থেকে স্বাভাবিক হতে শুরু করবে আবহাওয়া। এখনই শীত না নামার আভাস। কয়েকটি পণ্যের দাম কিছুটা কমলেও বৈরী আবহাওয়ায় বাজারে ক্রেতা কম, বিক্রি না জমায় হতাশ দোকানদাররা। গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা শুরু হবে শীঘ্রই। বাংলাদেশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই গবেষণাকে সাহসী উদ্যোগ বলেছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।